করছি। সবাইকে নমস্কার জানাচ্ছি। আপনাদের ক্রিসমাস উৎসবে এবং আগামী 2025 নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। আমার সাথে আছেন আমাদের বোর্ডের পর্ষদের সেক্রেটারি আছেন শ্রী রঞ্জন ঝা আছেন, ডেপুটি সেক্রেটারি আছেন ডক্টর পার্থ কর্মকার আছেন, আর ঘটনাক্রমে আজকে উপস্থিত হয়েছেন কলকাতা প্রাইমারি স্কুল কাউন্সিলের সভাপতি শ্রী কার্তিক চন্দ্র মান্না আছেন আমার সাথে। আপনাদের ডেকেছি আজকে একটি বিশেষ কারণে। আমি মনে করছি আজকের দিনটি পর্ষদের ইতিহাসে একটি ঐতিহাসিক দিন হিসেবে বিবেচিত হয়তো হবে ভবিষ্যতে। আপনারা জানেন যে প্রাথমিক শিক্ষাক্রমে আমরা বিগত 14 বছরে আমাদের কমিটি অফ এক্সপার্টস তারা যে সিলেবাস প্রণয়ন করেছিলেন এবং তার ভিত্তিতে পাঠ্যপুস্তক রচিত হয়েছিল এবং তার ভিত্তিতে আমাদের পাঠদান আজ পর্যন্ত চলছে, সেটাকে আমরা আমূল পরিবর্তন করার চেষ্টা করছি। আমরা 2025 শিক্ষাবর্ষ থেকে আমরা নতুন পাঠ্যক্রম কাঠামো যাতে গোটা পশ্চিমবঙ্গে গভর্নমেন্ট এডেড, গভর্নমেন্ট স্পন্সর্ড এবং জুনিয়র বেসিক স্কুলগুলোতে আমরা বাস্তবায়ন করছি 2025 শিক্ষাবর্ষ থেকে। আমরা একটা কারিকুলাম ফ্রেমওয়ার্ক যেটাকে বলছি আমরা পাঠ্যক্রম কাঠামো, সেই পাঠ্যক্রম কাঠামোর আমরা পরিবর্তন আনছি। আমরা চালু করছি ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম, অর্থাৎ প্রাথমিক শিক্ষাক্রমে আমরা সেটাকে পুরো যে একাডেমিক ইয়ার ধরুন 2025, সেই 2025কে আমরা দুভাগে ভাগ করছি। জানুয়ারি থেকে 2 জানুয়ারি থেকে জুন এটাকে আমরা ভাগ করছি, এখানে পরীক্ষা হবে ফার্স্ট সেমিস্টার। আর জুলাই থেকে ডিসেম্বর 23-এর মধ্যে এটাকে আমরা বলছি সেকেন্ড সেমিস্টার। জুলাই থেকে ডিসেম্বর, অর্থাৎ 6 মাস করে আমরা ভাগ করে দিচ্ছি। একটু বলে নিই, আমরা একটা প্রপোজাল এইটা জমা দিয়েছিলাম, এটাকে বলা হচ্ছে কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর এই যে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম ইন প্রাইমারি স্কুল এডুকেশন। এটা আমরা বিদ্যালয় শিক্ষা দপ্তরে আমরা জমা দিয়েছিলাম। মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রীর অনুমোদন ক্রমে আমাদের শিক্ষা বিভাগ, বিদ্যালয় শিক্ষা বিভাগ গতকাল আমাদের অনুমতি দিয়েছেন 2025 শিক্ষাবর্ষ থেকে ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেম চালু করার জন্য। এখানে আপনারা জানেন যে আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 কেন্দ্রীয় সরকার, তার উপর ভিত্তি করে NCERT তারা একটি কারিকুলাম, জাতীয় কারিকুলাম ফ্রেমওয়ার্ক অর্থাৎ পাঠ্যক্রম কাঠামো তৈরি করে দিয়েছিলেন। আমাদের 2023-এর আমাদের রাজ্য সরকার তারা আমাদের রাজ্য যে শিক্ষা নীতি তারা প্রণয়ন করেছেন, সেখানেও ঠিক একইভাবে আমাদের কারিকুলাম ফ্রেমওয়ার্ক তৈরির সুযোগ ছিল। আমরা কিন্তু প্রথমেই আমি বলছি গোটা ভারতবর্ষের নিরিখে এটা প্রত্যেক রাজ্যকে চালু করতে হবে। আপনারা জানেন যে আগামী দিনে আমাদের বিদ্যালয় যে অ্যাসেসমেন্ট হবে, প্রাথমিক হোক, মাধ্যমিক বিদ্যালয় হোক, হায়ার সেকেন্ডারি হোক, তাদের কিন্তু একটা পিসা প্রিন্সিপাল রয়েছে, একটা আন্তর্জাতিক প্রিন্সিপাল। সেখানে ইভ্যালুয়েশনের জন্য আমাদের ক্রেডিট আনতেই হবে, অর্থাৎ গোটা ভারতবর্ষকে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম করে পার্টিসিপেট করতে হবে। এখানে আমাদের NCERT
আমাদের বলে দিয়েছিলেন যে একটা ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বানিয়েছিলেন, তার উপর ভিত্তি করে আমরা কিন্তু তাকে ফলো করে, পুরোটাই আমরা ফলো করিনি, আমাদের রাজ্য যে শিক্ষানীতি রয়েছে সেই শিক্ষানীতির প্রাসঙ্গিকতা মেনে নিয়ে এবং তার প্রয়োগ আমাদের রাজ্যের বিশেষভাবে সেই প্রয়োগের কথাটা মাথায় রেখে আমরা কিন্তু এখানে ক্রেডিট বেসড সেমিস্টার সিস্টেমের যে কারিকুলাম ফ্রেমওয়ার্ক এটা কিন্তু আমরা তৈরি করেছি। সেখানে আমরা গোটা যে শিক্ষাবর্ষের প্রাথমিক যে শিক্ষাক্রম, আমি আবারও বলছি, দুভাগে ভাগ করছি। সেখানে আমরা দুটো সেমিস্টারে ভাগ করছি, কিন্তু মূল বিষয় হলো যে এখানে শুধু সেমিস্টার আমরা চালু করছি না, এখানে আমরা যে সেমিস্টারের সাথে ক্রেডিট যোগ করছি। আমি বলছি প্রত্যেকটি সেমিস্টারে আমরা, আপনারা জানেন যে 2009 রাইট টু এডুকেশন অ্যাক্ট অনুসারে আমাদের ক্লাস 5 থেকে আমাদের 8 পর্যন্ত সেখানে নো ডিটেনশন রীতি প্রচলিত। আমাদের রাজ্যের আপনারা দেখবেন যে স্টেট এডুকেশন পলিসি, আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসিতে প্রাক প্রাইমারি বলা হয়েছে 3 বছর আর 5 ক্লাস 1 থেকে 5, কিন্তু আমাদের যে রাজ্যের যে শিক্ষানীতি সেখানে প্রাক যে প্রাথমিক সেখানে এক বছরে, আর ক্লাস 1 থেকে 5 পর্যন্ত এটা প্রাথমিকে। প্রাক প্রাথমিক কিন্তু আমরা এই ক্রেডিট ফ্রেমওয়ার্কে আনা যায় না, আনবও না, কারণ যে এনসিইআরটি ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক করেছে তাদের জন্য প্রাক প্রাথমিকের জন্য কোনো কারিকুলাম ফ্রেমওয়ার্ক নেই, কিন্তু ক্লাস 1 থেকে 5 পর্যন্ত ফ্রেমওয়ার্ক আছে। আমি এখানে একটু দেখাবো, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তার আগে আমি বলে নিই যে আমাদের প্রত্যেকটি সেমিস্টারে আমরা এটা মূল্যায়ন করছি, ঠিক পরীক্ষা আমরা বলবো না, মূল্যায়ন করছি। সেখানে আমরা বলছি কি না, ধরুন একটা পেপারে, ধরুন বাংলা সাহিত্যের 100 মার্কের পরীক্ষা, কিন্তু আমরা প্রত্যেকটি সেমিস্টারে 2 বার করে আমরা কি করব না, গঠনমূলক মূল্যায়ন। সেখানে কোনো পেন ও পেপার কোনো ছেলে মেয়েকে লিখতে হবে না, পরীক্ষা দিতে হবে না। তারা শিক্ষকরা, আমাদের মাস্টারমশাইরা, তারা কিন্তু ছেলেমেয়েরা সার্বিকভাবে কিভাবে তারা লেখাপড়া করছে, তারা অর্থাৎ ধরুন আমি বলছি ক্লাসরুম টিচিং, সেখানে যিনি পড়াচ্ছেন একজন স্টুডেন্ট, সেখানে তাকে ওই সিলেবাসে ওই পাঠ্যপুস্তকের 1 ক্রেডিট দেওয়া হবে যদি কোনো কন্টেন্টে 15 ঘন্টা পড়ানো হয়। ধরুন বাংলায় 5টা চ্যাপ্টার রয়েছে, সেখানে দেওয়া রয়েছে 15 ঘন্টা, সেই 15 ঘন্টাতে 1 ক্রেডিট দেওয়া হবে। অর্থাৎ আমাদের প্রত্যেকটি ক্লাসে ক্লাস 1, 2 আলাদা, ক্লাস 3 থেকে 5 আলাদা। একটু আমি সোজা করে বলি, যেটা আমাদের এনসিইআরটি বলেছেন যে ক্লাস 1 থেকে 2 পর্যন্ত গোটা শিক্ষাবর্ষের আমাদের 800 ঘন্টা ছেলেমেয়েদের অতিবাহিত করতে হবে, আর ক্লাস 3 থেকে 5 পর্যন্ত ছেলেমেয়েদের 1000 ঘন্টা গোটা বছরে অতিক্রান্ত করতে হবে। তো তাহলে দেখা যাবে, ধরুন ক্লাস 1-এর আমরা যদি বিবেচনা করি তাহলে দেখব প্রথম শিক্ষাবর্ষের একটা স্টুডেন্টকে 400 ঘন্টা তাকে পড়া শিক্ষাদান করতে হবে, ঠিক আছে? সেই 400 ঘন্টার মধ্যে আমরা ক্যালকুলেশন করে এখানে আনতে পেরেছি, মোটামুটি সবটাই আনা যাচ্ছে না, আমরা একটা আপনাদের আমি বলছি, সেখানে 376 ঘন্টা, অর্থাৎ টোটাল ক্রেডিট পয়েন্ট হচ্ছে আমাদের গোটা 800 ঘন্টা পড়ালে পরে আমাদের ক্রেডিট হচ্ছে 27 ক্রেডিট পয়েন্ট। এটাকে প্রত্যেকটি সেমিস্টারে, অর্থাৎ গোটা বছরে 27 হলে একটা সেমিস্টারে 13.5 হচ্ছে ক্রেডিট। আপনারা, আমি যদি টেবিলটা বোঝাই তাহলে বুঝতে পারবেন। আর টোটাল ক্রেডিট আওয়ার্স হচ্ছে 376 ঘন্টা এখানে পড়ানো হবে, সিঙ্গেল সেমিস্টার, এবং সবকটা সাবজেক্ট মিলে, ঠিক আছে? 376। আর ক্লাস 3 থেকে 5 পর্যন্ত আমাদের দেওয়া রয়েছে 1000 ঘন্টা, কিন্তু আমাদের প্রত্যেকটি সেমিস্টারে, কারণ আমাকে ক্রেডিটে আনতে হচ্ছে তো ক্রেডিট পয়েন্টে, সেখানে আমরা রাখতে পেরেছি 460 ঘন্টায়। অর্থাৎ
33 ক্রেডিট পয়েন্টস গোটা বছরে, তাহলে একটা সেমিস্টারে কত? 16.5। এখানে আমি তার সাথে বলে নিই, আমি একটা টেবিলটা আমরা দেখাবো। তো যেটা বলছিলাম, আমাদের প্রত্যেকটি পেপারে প্রত্যেকটি সেমিস্টারে 40 নাম্বার, অর্থাৎ 20+20, যেটাকে আমরা ইংরেজিতে বলছি ফরমেটিভ অ্যাসেসমেন্ট, যেটাকে বলছি আমাদের যে গঠনমূলক মূল্যায়ন, সেখানে কোনো পরীক্ষা হবে না, তার জন্য রাখা হয়েছে। এবং 60 নাম্বার রাখা হয়েছে যে তার পেন অ্যান্ড পেপার টেস্ট কবে পরীক্ষা হবে সেটা আমরা বলে দিচ্ছি, পেন অ্যান্ড পেপার টেস্ট, হ্যাঁ 60 নম্বর সেটা। এখানে আমি বলে নিই, আমরা কিন্তু সার্বিকভাবে আমরা গোটা পশ্চিম বাংলার সমস্ত স্কুলে এই যে পেন অ্যান্ড পেপার টেস্ট হবে, ধরুন বাংলায় সেমিস্টার এন্ডে যে পরীক্ষা হবে, কোশ্চেন কিন্তু আমরা এখান থেকেই করে দেব। একটাই পেপারে গোটা ওয়েস্ট বেঙ্গলে ক্লাস হবে। ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি স্টুডেন্টের 5 হোক 6 আপনার 4 হোক 3 হোক 2 হোক, তারা কিন্তু পরীক্ষা দেবে। প্রত্যেকটি সাবজেক্টের আমরা কোশ্চেন তৈরি করে দেব, তাতে তারা পরীক্ষা দেবে। তো আমাদের সার্বিকভাবে আমি বলে নিই যে এখানে আমরা যে মার্কসটা দেব, ধরুন বাংলায় আমরা যদি ধরে নিই, বাংলায় ধরুন টোটাল হচ্ছে 13.5, ঠিক আছে? আমি ধরুন বাংলায় 3.5 এখানে আমি দেখাচ্ছি তার ক্রেডিট, পুরো বাংলা চ্যাপ্টার ধরুন 12টা চ্যাপ্টার আছে, 6টা চ্যাপ্টারের জন্য 3.5 দেওয়া রয়েছে। তাহলে আমাকে এখানে ক্রেডিট পয়েন্ট কি করে হবে? ধরুন একজন স্টুডেন্ট টোটাল 100 নম্বরের মধ্যে 80 পেল, তাহলে 3 পয়েন্ট ক্রেডিট পয়েন্টে 80তে কত ক্রেডিট পয়েন্ট দাঁড়াচ্ছে ক্যালকুলেশনটা করে নিতে হবে। সেই ক্রেডিট পয়েন্টটা থাকবে, তাকে আমরা দেওয়া হবে। অর্থাৎ আমাদের যে মার্কশিট থাকবে তাতে মার্কসের সাথে সাথে ক্রেডিট দেওয়া থাকবে। সেই ক্রেডিটটা একজন স্টুডেন্ট যখন ভর্তি হবে তাকে একটা ইউনিক আইডেন্টিফিকেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া থাকবে। সেই রেজিস্ট্রেশন নাম্বারে ক্লাস 1-এ বাংলা, ইংরেজি, ম্যাথমেটিক্স, এনভায়রনমেন্টাল স্টাডিজ, তারপরে ফিজিক্যাল এডুকেশন, হ্যাঁ, তার ওয়ার্ক এডুকেশন, আর্ট এডুকেশন, হ্যাঁ, এই সাবজেক্টগুলোতে কত কত ক্রেডিট পেয়েছে এবং টোটাল কত মার্কস পেয়েছে তারা থাকবে। একটা স্টুডেন্ট ধরুন এখানে আমরা একটা স্টেট আর্কাইভস করছি, স্টেট ডিজিটাল লকার করছি, এটা আমরা সেন্ট্রাল ডিজিটাল লকারের সঙ্গে যুক্ত করে দেব। একটা স্টুডেন্ট ধরুন ক্লাস 3-তে সে কত ক্রেডিট অর্জন করেছে, ক্লাস 3 পড়ে ক্লাস 4 পড়তে পারলো না, সে যখন, এটা কতটা ফ্লেক্সিবল, সে যখন 5 বছর পরে কোনো এই ধরনের লাইফ লং এডুকেশনে আসবে, তার সে যখন আবার ক্লাস 5-এ ধরুন এখানে না পড়ে অন্য রাজ্যে যাবে, তখন কিন্তু এই ক্রেডিট কত অ্যাকুয়ার্ড করলো 3 পর্যন্ত এটা ক্যারি করবে। সে ওই রাজ্যে গিয়ে বলবে আমাকে 5 পর্যন্ত এতটা ক্রেডিট অর্জন করতে হবে, আমি এত ক্রেডিট অর্জন করেছি, আমি 5-এ এই ক্রেডিট নিয়ে ভর্তি হচ্ছি। অর্থাৎ তাকে আমরা মার্কসের সাথে ক্রেডিট দিচ্ছি। এটা সেই কারণে আমরা বলছি যে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম, আমি আবার রিপিট করছি, এটা শুধু সেমিস্টার সিস্টেম নয়, প্রতি 6 মাসে পরীক্ষা নেব 1 বছরকে ভেঙে দিয়ে। এখানে আমরা সেমিস্টার সিস্টেমের সাথে ক্রেডিট যোগ করছি। অর্থাৎ আমরা যখন সর্বভারতীয় ক্ষেত্রে প্রতিযোগিতা যাবে আমাদের স্টুডেন্টরা, অন্য কোনো ধরুন এখানে ক্লাস 5-এ পড়ে মানে বিদ্যালয়ে যাবে অন্য কোনো রাজ্যে, সেখানে কিন্তু এই ক্রেডিটটা ক্যারি করবে। ধরুন আমাদের অ্যাসেসমেন্ট হবে এই বিভিন্ন কলেজে, ইউনিভার্সিটিতে যখন ঢুকবে একটা ছেলে, সে ক্রেডিট কি, সেমিস্টার কি, প্রজেক্ট কি, এইগুলো কিন্তু সেই মানে স্টুডেন্ট আগে থেকে জেনে যাচ্ছে। আমি একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি এই ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেমের গুরুত্ব। আমরা ক্লাসরুম টিচিংয়ে প্রতি 15 ঘন্টা 1 ক্রেডিট দিচ্ছি, কিন্তু যখন বাচ্চাকে আমরা বলছি তুমি এই হস্তাক্ষরটা ক্লাস 1-এর ছেলে এইটা বাড়িতে প্র্যাকটিস করবে, এইটা রিডিং নেবে, ওই স্টুডেন্ট যখন পরের দিন ফিরে আসছেন, টিচার তাকে জিজ্ঞেস করছে তুমি এই যে হস্তাক্ষর লিখেছো কিনা দেখাও, এবং তুমি কতক্ষণ, তুমি যে এই যে পড়েছো, তুমি স্কুলে পড়ো তো দেখি, রিডিং পড়ো। তাহলে এই যে বাচ্চা ছেলেটা বাড়িতে যেটা পড়ছে, সেই পড়ার জন্য তার কিন্তু এই ক্রেডিট আওয়ার, অর্থাৎ 30 ঘন্টা 30 আওয়ার্সে 1 ক্রেডিট তার জন্য কিন্তু বরাদ্দ থাকছে। অর্থাৎ মানে এখানে স্টুডেন্ট সে কিন্তু তাকে ক্রেডিট দেওয়া হবে, বাড়িতে কিন্তু তার পড়ার এই যে মনোযোগ এটা বাড়বে। আমি আরেকটা বলছি,
প্রাক ভোকেশনাল, অর্থাৎ তাকে যদি আমরা বলি, ধরুন একটা বাচ্চা ছেলেকে প্রজেক্টের জন্য টিচার নিয়ে গেলেন একটা স্টেশনে বেড়াতে। সেখানে কি কি দেখছে স্টেশনে? ট্রেন লাইন আছে কিনা, স্টেশন মাস্টার আছে কিনা, ট্রেন লাইন কোন পথ দিয়ে যায় আসে, আপ লাইন ডাউন লাইন, কি কি কম্পোনেন্ট, এটা কি দেখছে সে এসে স্কুলে দেবে। এটা ওয়ান কাইন্ড অফ প্রজেক্ট। সেই তার জন্য 45 আওয়ার্স বরাদ্দ থাকছে, 1 ক্রেডিট। অর্থাৎ স্টুডেন্ট কিন্তু প্রাইমারি লেভেলের থেকেই সে কিন্তু ওয়াকিবহাল যে তার যে অ্যাসাইনমেন্ট প্রাক ভোকেশনাল কোর্স। ধরুন একটা স্টুডেন্টকে নেওয়া হলো, সে একটা ড্রামা দেখতে নিয়ে যাওয়া হলো। এই যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এগুলোকে কিন্তু আমাদের যে হোলিস্টিক ইভালুয়েশন, সার্বিক মূল্যায়নের আওতায় আনা হচ্ছে। অর্থাৎ আমাদের হোলিস্টিক যে কার্ড, মেরিট কার্ড, এই যে কার্ড আমরা বলছি হোলিস্টিক কেন না, 360 ডিগ্রি মূল্যায়ন। অর্থাৎ আগে যেটা ছিল কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, সেই কারিকুলার অ্যাক্টিভিটিস তো আমরা মেন স্ট্রিম মানে আমাদের সিলেবাসের সাথে আমরা যোগ করে দিচ্ছি। টোটালি আমরা স্টুডেন্টকে ইভালুয়েট করছি এখানে। তাহলে কি হচ্ছে, স্টুডেন্টের যে একটা সার্বিক ভীতি, অর্থাৎ আমরা যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, স্টুডেন্ট কিন্তু বুঝতে পারবে না, টিচার কিন্তু তাকে অ্যাসেস করে যাবেন 6 মাস ধরে, বুঝতে পারছেন, তাকে 20-40 দিচ্ছেন। এবারে যে পেন অ্যান্ড পেপার টেস্ট হবে, সেই পেন অ্যান্ড পেপার টেস্টে একটা সাবজেক্টের উপরে এই যে 6টা অধ্যায়, বাংলা আমি বললাম, কোন কোন ধরনের 1 নম্বরের কোশ্চেন কত হবে, অবজেক্টিভ টাইপ কোশ্চেন কটা হবে, 2 নম্বরের কোশ্চেন কটা হবে, আবার চিন্তা ভাবনা করার, তাকে থিঙ্কিং অ্যানালাইটিক্যাল কোশ্চেন কটা হবে বলে দেওয়া রয়েছে। অর্থাৎ একটা বাচ্চা ছেলে, সে কিন্তু তার লেখার অভ্যাস তৈরি হবে, তিনি বাচ্চা ছেলে লিখবে ওখানে, সেভাবে তাদের আমরা ইভালুয়েশনের বন্দোবস্ত আমরা রাখছি। আমি একটু, যেহেতু এই প্রোগ্রামের মধ্যে আমি বিদ্যালয় শিক্ষা দপ্তরে শুধুমাত্র ক্লাস 3 এন্টায়ার একেবারে 5টা সাবজেক্ট করে দিয়েছিলাম। আমাদের ক্লাস 1, 2, 4 and 5 সপ্তাহখানেকের মধ্যে আমাদের তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আমরা সার্বিকভাবে যে দুটো জিনিস আপনারা হয়তো জিজ্ঞাসা করবেন, যে আপাতভাবে যে পুরনো যে মানে পাঠ্যক্রম, যে সিলেবাস, তার উপর ভিত্তি করে, ধরুন বাংলা সাহিত্যের আমাদের 10টা চ্যাপ্টার রয়েছে। প্রত্যেকটি চ্যাপ্টার আমরা, ধরুন চ্যাপ্টারের বলা আছে যে আমার গ্রাম, ধরুন বাংলা সাহিত্যের আমার গ্রাম, সেই আমার গ্রামে তাহলে সেমিস্টার 1-এ রাখা হয়েছে, তাহলে সেম 1 চ্যাপ্টার 1 তার একটা ইউনিট দিয়ে দেওয়া রয়েছে। প্রত্যেকটি 5টা চ্যাপ্টারে ইউনিট দিয়ে দেওয়া রয়েছে, ঠিক আছে। প্রত্যেকটি ইউনিট চ্যাপ্টারের কতটা ক্রেডিট সেটাও দিয়ে দেওয়া রয়েছে। যে টোটাল ক্রেডিট যেমন ক্লাস 1-এর 13.5 ওকে বরাদ্দ করা হলো। একটা স্টুডেন্ট 13.5 সে পুরো নাও পেতে পারে, কারণ 100-তে কেউ 90 পাচ্ছে, কেউ 80 পাচ্ছে, কেউ 95 পাচ্ছে। সে 13.5-এ মানে যদি 100-তে এত পায়, 13.5-এ কত পাবে ক্রেডিট পয়েন্ট, সেটাকে আমরা মেনশন করছি, ঠিক আছে। সার্বিকভাবে এরপরে আপনারা যা কোশ্চেন করবেন, হ্যাঁ, আমরা এটা উত্তর দেব, তার আগে একটু দেখে নিন। বলছি না, এখন লাইভ চলতে জেনেছি এটা 2025 থেকে ক্লাস 1 থেকে শুরু হবে, মানে সাইমালটেনিয়াসলি 2026-এর ক্লাস 2, 2027-এর ক্লাস 3 এইভাবে, না 2025 থেকেই 1, 2, 3, 4, 5 ক্লাসগুলোতে সেপারেট শুরু হয়ে যাচ্ছে এই নতুন কাঠামোটা? না, এই নতুন কাঠামোটা আমরা সমস্ত শ্রেণীতেই শুরু করছি 2025 থেকে। 1 থেকে 5 যদি হিসেব অনুযায়ী ধরা যায়, তাহলে 2025-এর শিক্ষাবর্ষ সেটা তো জানুয়ারি মাস থেকে শুরু। তো এর জন্য কি টিচারদের আপনারা নির্দিষ্টভাবে কোনো? হ্যাঁ, আমি বলিনি। এর জন্য আমাদের যেই কাঠামো তৈরি হবে, তার জন্য আমরা সেন্সিটাইজেশন প্রোগ্রাম করব, টিচারদের ট্রেনিং দেব। আমরা আগে এখানে মিটিং করে নেব, আমরা অনলাইনে মিটিং করব, ভার্চুয়াল মিটিং করব। তারপরে আমরা স্টেট লেভেলে রিসোর্স পার্সন তৈরি করব, তারা ডিস্ট্রিক্ট লেভেলে রিসোর্স পার্সন তৈরি করবেন, ডিস্ট্রিক্ট লেভেলে রিসোর্সরা তারা আবার সার্কেল লেভেলে রিসোর্স তৈরি করবেন। আমরা এটাকে খুব তাড়াতাড়ি সেন্সিটাইজেশনের জন্য আমরা করছি, কারণ যেহেতু এটা কোনো অসুবিধা হওয়ার কথা নয়, পুরনো পাঠ্যক্রম উপর ভিত্তি করে হচ্ছে। সমস্ত মাস্টারমশাইরা যারা পড়ান পাঠ্যক্রম সম্পর্কে অবহিত, তারা চ্যাপ্টার সম্পর্কে অবহিত। এখানে শুধু আমরা বলবো, আমরা শুধু বলে দিচ্ছি যে কবে কবে আমরা একাডেমিক ক্যালেন্ডার নতুনভাবে তৈরি করে দিচ্ছি, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট কবে হবে, এবং সেমিস্টার এন্ড
এটা যেটাকে বলবো সমষ্টিগত যে অ্যাসেসমেন্ট কবে হবে সমস্ত আমরা জানিয়ে দিচ্ছি, আমরা সেন্সিটাইজেশন প্রোগ্রামে জানিয়ে দেব, এবং এটা খুব তাড়াতাড়ি আমরা করব যাতে সমস্ত ক্লাসে আমরা এটা শুরু করতে পারি। বলছি আরেকটা বিষয়, পুরনো সিলেবাসের উপরই এটা চালু হবে নাকি আপনারা সিলেবাসও নতুন ভাবে না করবেন? না, আমাকে মাননীয় শিক্ষামন্ত্রী আমাকে উপদেশ দিয়েছেন সিলেবাসও চেঞ্জ করতে হবে। সিলেবাস চেঞ্জ করার কাজে হাত দিয়েছি, কিন্তু সিলেবাস তো একদিনে হবে না। এটা আপাততভাবে এই পাঠ্যক্রম যে কাঠামো সেটা পুরনো পাঠ্যক্রমেই আমরা এই বছর শুরু করছি। আশা করছি আগামী বছর থেকে নতুন পাঠ্যক্রমে, কারণ পাঠ্যক্রম তৈরি করলে হবে না, তার জন্য বই প্রিন্ট করতে হবে, অনেক আগে আমাদের প্রস্তুত নিতে হবে, ঠিক আছে? অন্তত 6 মাস আগে থেকে এটা প্রেসকে দিতে হয়, প্রেস প্রিন্ট করেন, বইগুলো স্কুলে পৌঁছানো দরকার। যদি বই আমি না পাঠাতে পারি তাহলে তো আমি এই পাঠ্যক্রম কাঠামো যে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম এটা চালু করতে পারবো না। সেই কারণে আমার 1 বছর লাগবে। আশা করছি আগামী বছর থেকে নতুন পাঠ্যক্রমে আমরা মানে 2026 থেকে নতুন পাঠ্যক্রম থেকে এই ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেমটা আমরা চালু করতে পারবো। তো আমি আপনাদের বলি যে আরেকটা প্রশ্ন আছে, এটা হচ্ছে যে এই যে বললেন যে প্রশ্ন আপনারা পাঠাবেন, গোটা রাজ্য জুড়ে একটাই প্রশ্ন হবে, ইভ্যালুয়েশনটা কারা করবে? মাস্টারমশাইরা করবেন, মানে যে যা স্কুলের টিচার সেটা করবে। মানে এই এক রকমের এই কোশ্চেন পেপার পাঠানোর কারণটা কি? কারণ হচ্ছে যেহেতু ধরুন কোনো স্কুল আলিপুরদুয়ারে কোনো স্কুল তাদের যে কোশ্চেন ক্লাস 1-এর যে কোশ্চেন করলেন সেটা তাদের মতো করে করলেন। আপনি ধরুন কলকাতার একটা স্কুল অত্যন্ত একটু কঠিন কোশ্চেন, একটু নতুন ধরনের কোশ্চেন করলেন, দেখা যাচ্ছে কলকাতা স্কুলে কঠিন কোশ্চেন করার ফলে সেই স্টুডেন্টটি মার্কস পেল 60-100-তে, আর আলিপুরদুয়ারে অপেক্ষাকৃত সরল কোশ্চেন বা সোজা কোশ্চেন করার জন্য পেল 90, মানে ক্রেডিটে মানে ভারসাম্য বিঘ্নিত হবে। ওই কারণে আমরা গোটা রাজ্য জুড়ে চাইছি একটাই কারণ, ইউনিফর্মিটি না আনলে পরে এই ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেমে মান্যতা পাবে না। আমাকে ইউনিফর্মিটি আনতে হবে, ঠিক আছে? এই কারণে আমাদের সমস্ত সাবজেক্টে একটা ইউনিফর্ম প্যাটার্ন থাকবে এবং একটি ইভালুয়েশন প্যাটার্ন আমরা যারা মানে মাস্টারমশাইরা যারা ইভালুয়েট করবেন তাদেরও আমরা সেভাবে ইনস্ট্রাকশন দেব যাতে আপনারা দেখেন মাধ্যমিক হায়ার সেকেন্ডারি একটা ইউনিফর্ম ইভালুয়েশন দেব। আপনি বলছেন যে সর্বভারতীয় স্তরে যে পরীক্ষাগুলো হয় তার সাথে সামঞ্জস্য রাখার জন্যই করছেন। এই যে প্রথম সেমিস্টার মানে 6 মাসের মাথায় যেটা হবে সেটা কি শর্ট অ্যান্সার কোশ্চেন ফর্মে হবে, এবং দ্বিতীয় যে সেমিস্টারটা হবে সেটা কি ব্রড অ্যান্সারে হবে? না, আমি দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন। লাস্ট প্রশ্ন করে নিন, এটা হচ্ছে যে আপনি বলছেন যে ফার্স্ট সেমিস্টারে যা ক্রেডিট রয়ে গেল সেকেন্ড সেমিস্টার ক্রেডিটেবল। ধরুন কেউ ফার্স্ট সেমিস্টার করে কোনো শারীরিক সমস্যা বা অন্য কোনো সমস্যার জন্য সে সেকেন্ড সেমিস্টারটা কন্টিনিউ করতে পারলো না, পরে যদি সে ধরুন ক্লাস 3 সেই স্টুডেন্টটা আবার সে ক্লাস 3-তে করতে চায়, তাহলে কি তার আগের ক্রেডিটটা ইভ্যালুয়েটেড হবে নাকি তাকে নতুন করে ক্রেডিটেড হবে? না, এটা একটা ফ্লেক্সিবল সিস্টেম। একটা স্টুডেন্ট যদি আমরা যেহেতু নো ডিটেনশন আছে, ক্লাস 2-তে চলে গেলেও তাকে কিন্তু আমরা এক্সপোজার দেব, সে কিন্তু 2-তে থেকেও যেটা অর্জন করতে পারেনি ক্রেডিট সেটা কমপ্লিট করে নিতে পারে। রেমেডিয়াল একটা মেজর। বলছি আরেকটা বিষয় আছে, ধরুন আপনারা ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত সেমিস্টার সিস্টেম করছেন, কিন্তু একটা ছাত্র যখন ক্লাস 5 পাস করে বেরোচ্ছে, ক্লাস 6 থেকে তো সে আর গতানুগতিক সেই পুরনো মূল্যায়ন ব্যবস্থা দিয়ে তাকে ফিরে যেতে হচ্ছে, তাহলে সেই ছাত্রটা ডেভেলপমেন্টটা কোথায় হলো যে ক্লাস 5 পর্যন্ত সেমিস্টার, ক্লাস 6 থেকে গতানুগতিক মূল্যায়ন, মাধ্যমিক পর্যন্ত, 8 পর্যন্ত? না, দেখুন মানে গোটা ভারতবর্ষে কিন্তু আপনি দেখবেন যে যেগুলো অন্য বোর্ডে তারা কিন্তু করছে, সবাইকে কিন্তু এটা করতে হবে, এটাকে আলটিমেটলি এই পদ্ধতিটাকে অ্যাডপ্ট করতে হবে। কারণ আপনারা জানেন যে 2023-এর যে রিপোর্ট, এটা আমাদের রিপোর্ট নয়, আমাদের দেখবেন ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে হয় প্রত্যেক বছর, আমাদের 24-এর কিন্তু রেজাল্ট বেরোয়নি। 2023-এর যে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুসারে আমাদের গোটা ভারতবর্ষের নিরিখে, বড় রাজ্যগুলোর নিরিখে আমাদের কিন্তু পশ্চিমবাংলায় প্রাথমিক শিক্ষায় ফাউন্ডেশনাল লিটারেসি নিউমারেসি প্রাথমিক শিক্ষায় কিন্তু 1 নম্বর ফার্স্ট হয়েছে, এটা ভুলবেন না। আমাদের মানে কি বলবো যে উৎকর্ষ আছে, সেই উৎকর্ষটাকে ধরে রাখা এবং পরবর্তী পর্যায়ে যে সেন্টার অফ এক্সিলেন্সে নিয়ে যাওয়া, সেই চেষ্টাটা কিন্তু এই পাঠ্যক্রমের মাধ্যমে, এই পাঠ্যক্রম অবকাঠামোর মাধ্যমে আমরা এটাকে বজায় রাখতে পারবো এই আশা করছি। এবং আমি বলছি যে
এই যে আমরা এটা নিশ্চয়ই আমি আপনারা বলবেন, আপনারা বুঝবেন যে এটা একটি সাহসী পদক্ষেপ। ভারতবর্ষের সব রাজ্য হয়তো নেবে, করতে বাধ্য হবে, কিন্তু পশ্চিমবাংলা কিন্তু প্রাথমিক শিক্ষাক্রমে প্রথম, ভারতবর্ষের নিরিখে প্রথম কিন্তু এই ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম চালু করছেন। আমাদের সোমরাজবাবু একটা প্রশ্ন জিজ্ঞেস করলেন যে ক্লাস 5 থেকে, দেখুন 6 থেকে তো মানে প্রাথমিক শিক্ষা পর্ষদ এটা শিক্ষাক্রম মানে তাদের যে একাডেমিক যে কার্যক্রম পরিচালনা করে না, এটা মাধ্যমিক শিক্ষা পর্ষদ তারা পরিচালনা করেন, তারাই হয়তো বলতে পারবেন। কিন্তু আমার প্রশ্নটা সেপারেট, না, এটা হবে, যে এটা হবে আপনারা নিশ্চয়ই। করছেন, কিন্তু তারপরে তো সেই ছাত্র বা ছাত্রীরা তো সেই গতানুগতিক পুরনো মূল্যায়ন ব্যবস্থা দিয়ে ফিরে না, যাচ্ছে। এটাও হতে পারে। আমরা শুরু করলাম না, ক্লাস 6 থেকে শুরু হলো, এটাও হতে পারে। তাহলে একটা বাচ্চা ছেলে সে প্রথমে ট্রেনিংটা পেল না, 6-এ গিয়ে এই ধরনের কাঠামোর সম্মুখীন হলো। হ্যাঁ, ঠিক আছে। বিষয় একটু জানবো যে যখনই সেমিস্টার সিস্টেম শুরু হয় তখন সেখানে টিচিং আওয়ারটা খুব বড় ম্যাটার করে, যে কারণে এইচএস কাউন্সিলও এবার বললো যে কেউ যদি অনলাইনে ক্লাস নিতে চায় পুজোর ছুটির সময় নিতে পারে। কিন্তু প্রত্যেক বছরই দেখা যায় যে রাজ্যে একটা গরমের সময় একটা ছুটিটা এগিয়ে আনা হয়, যেহেতু প্রচন্ড গরম পড়ে, ছেলে মেয়েদের যাতে সমস্যা না হয়, বিশেষত প্রাথমিক ক্ষেত্রে। সেই ক্ষেত্রে সেই যে ডেজগুলো লস হয়, যে সেই লসগুলো আপনারা কিভাবে তখন ওভারকাম করবে? কারণ টিচিং আওয়ার তো সেখানে কমে যাবে। না, আমাদের দেখুন পুরো ছুটির আমাদের সংখ্যা হচ্ছে 65। হ্যাঁ, সামারে কিছু হয়তো শিক্ষা দিবস নষ্ট হয়, কিন্তু সেটাকে আমরা কিন্তু রেমেডিয়াল ক্লাস এখনো আমাদের এখানে প্রাথমিক শিক্ষা পর্ষদের এখানে আমাদের সংসদের কলকাতার চেয়ারম্যান বসে আছেন, আমরা কিন্তু প্রত্যেকটি জেলায় আমরা কিন্তু বলে দিই রেমেডিয়াল ক্লাস নিতে। অর্থাৎ একটা ছেলে যদি তার শিক্ষা দিবস নষ্ট হয়, তাকে কিন্তু মানে ক্লাস আওয়ারের বাইরে আমরা কিন্তু যে একাডেমিক ক্যালেন্ডার তৈরি করছি সেই বন্দোবস্ত রাখছি। একাডেমিক যে আপনার যে শিডিউল, সেই শিডিউলের বাইরে প্রতিদিন তাকে কিন্তু ক্লাস করাতে হবে। এখানে কিন্তু শিক্ষকদের আমরা বলবো যে শিক্ষকেরা যেমন ছাত্ররা দায়িত্বশীল হবে এবং তারাও দায়িত্বশীল হবে। তাকেও বলা হবে যে আপনাকে কিন্তু পুরো এই ক্রেডিট আওয়ার এটাকে কিন্তু কমপ্লিট করতে হবে। ক্রেডিট আওয়ার কমপ্লিট না করে কিন্তু পরীক্ষায় যাওয়া যাবে না। অর্থাৎ শিক্ষক এবং ছাত্র উভয়ই কিন্তু ওয়াকিবল থাকছেন যে তাকে কোনোভাবেই এই ক্রেডিট আওয়ার তাকে কিন্তু যে কোনোভাবেই কমপ্লিট করতে হবে। ঠিক আছে, একটু দেখান। এই বইটা কপি দিতে হবে না? সবাইকে তো দিতে পারবো না, সব কপি দিয়ে দিচ্ছি, সফট কপি দিলেও হবে। সব কপি দিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই যে দাঁড়ান, এই যে ক্রেডিট বেস সেমিস্টার সিস্টেম দেখুন, দি ক্রেডিট ওই যে নিচে এটা তুলতে পারবো না, ওখান থেকে উঠে এখান থেকে পড়া যায়। আচ্ছা ঠিক আছে, এইটা তুলুন, আমি সব কপি দেব। না, একটা দেখাচ্ছি। ক্যামেরায় লাগবে না, আমরা দেখার জন্য ঠিক আছে। না, একটু যা টেবিলটা থেকে। এই যে আপনি দেখুন, দাদা একটু সরে যান না। এইটা হচ্ছে ন্যাশনাল ক্রেডিট ফ্রেমওয়ার্ক, এটা ইনিশিয়েটিভ তৈরি করেছে ন্যাশনাল এডুকেশন পলিসি। এই যে হ্যাঁ, এই যে দেখুন ক্রেডিট লেভেল ক্লাস 1, এই যে দেখুন 0.2, 0.4, 0.6, 0.8, 1। হ্যাঁ, সেখানে ক্রেডিট আর্ন ইয়ার আমরাও 33, 27 আমরা করছি, পরে আমি দেখাচ্ছি। হ্যাঁ, এটা দেখুন ক্রেডিট পয়েন্ট আর্ন, এই যে ক্রেডিট পয়েন্ট, সেই ক্রেডিট পয়েন্টটা কিন্তু সার্টিফিকেটে থাকবে। অর্থাৎ আমাদের যে রিপোর্ট কার্ডে মার্কসের সাথে কিন্তু এই ক্রেডিট থাকবে। অর্থাৎ এই ক্রেডিট থাকার ফলে কিন্তু একজন স্টুডেন্টের এই যে তার রিপোর্ট কার্ড, এই যে শিক্ষা, এটা কিন্তু বিশ্বজনীন হয়ে যাচ্ছে। কারণ আপনাকে ইউরোপে যাবেন, আমেরিকায় যাবেন, মার্কস দেখবে না, মার্কসের সাথে শুধু ক্রেডিট দেখবে, তুমি কত ক্রেডিট আওয়ার কমপ্লিট করেছো, কত ক্রেডিট পয়েন্ট আর্ন করেছো। নেক্সট, এই যে দেখুন আমাদের অ্যানুয়াল একাডেমিক ক্যালেন্ডার ক্লাস 1 থেকে 5, এই যে দেখুন 2 জানুয়ারি টু 30 জুন। এই যে দেখুন এখানে পরীক্ষা হবে পেন অ্যান্ড পেপার 16 থেকে 30 জুন, আর 2 জানুয়ারি থেকে 15 জুন। হ্যাঁ, এইটা হবে দেখুন ওই যে ফর্মেটিভ অ্যাসেসমেন্ট প্রত্যেকটা সেমিস্টার 1, সেমিস্টার 2। নেক্সট যান, এই যে দেখুন নামান এই যে ক্রেডিট পয়েন্ট, এই যে ক্লাস 1 থেকে 2 আমাদের কত না, আমি বলেছিলাম সারা বছরে
যেটা এনসিআরটি বলছে 800 ঘন্টা, আর প্রতি সেমিস্টারে 400, আমরা এটা 400 আনতে পারিনি, কাছাকাছি এনেছি 367। এটা দেখুন 376, হ্যাঁ। আর দেখুন 27 ছিল ওখানে, ওই যে ক্রেডিট পয়েন্ট, এখানে দেখুন প্রতি সেমিস্টারে 13.5, মানে দুটো সেমিস্টারে 27। দেখুন প্রত্যেকটি এই যে টোটাল ক্রেডিট পয়েন্ট, এটা ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথমেটিক্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, হ্যাঁ, তারপরে হেলথ, এইচই হচ্ছে হেলথ এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন, আর্ট এডুকেশন, হ্যাঁ। এই যে 5টা সাবজেক্ট মিলে হচ্ছে 13.5। প্রত্যেকটি সাবজেক্টে দেখুন, ধরুন L1 শুধু বাংলা নয়, অনেকের আছে নেপালি আছে, হিন্দি আছে, উর্দু আছে, তেলুগু আছে, ওডিয়া আছে, তাদের দেখুন 3.5। ইংলিশটা দেখুন 2। তার মানে যতগুলো চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের মধ্যে সেই 3.5টাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে সেমিস্টার 1। আবার ইংলিশে যতগুলো চ্যাপ্টার থাকবে সেমিস্টারে 2 ক্রেডিটটাকে ডিস্ট্রিবিউট করে দেওয়া থাকবে। ম্যাথমেটিক্সটা 3.5 ক্রেডিট ডিস্ট্রিবিউট করে দেওয়া থাকবে, কিন্তু টোটাল ক্রেডিট হবে 13.5। নেক্সট, এই যে 3 থেকে 5, এটা দেখুন 1000 ঘন্টা টিচিং লার্নিং আওয়ার, সেখানে প্রত্যেকটি সেমিস্টারে 500, কিন্তু আমরা কাছাকাছি এনেছি 460 আওয়ার্স। এখানে 33 দেখবেন 33 ক্রেডিট পয়েন্ট, এখানে তাহলে সেমিস্টারে কত? 16.5। দেখুন টোটাল আমাদের ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ম্যাথমেটিক্স, ইভিএস আর হেলথ এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন, আর্ট এডুকেশনে 2.5, এটাও দেখুন 16.5 আনা হয়েছে। অর্থাৎ একটা স্টুডেন্ট ধরুন 16.5, তার এই আপনার এই 4.5 রয়েছে বাংলায়, সে বাংলায় 100তে, আমি আবারও বলছি 80 পেল, তাহলে কত ক্রেডিট হবে? 100তে 4.5 ক্রেডিট, তাহলে 80তে কত হবে সেই ক্রেডিট পয়েন্ট? সেইভাবে ক্যালকুলেশন হয়ে যাবে, তার রিপোর্ট কার্ডে থাকে। নেক্সট, এবারে দেখুন সাবজেক্টে, ধরুন এটা এটা অ্যাসেসমেন্টে সেমিস্টার 1, সেমিস্টার 2তে কিভাবে হবে আমরা বলে দিয়েছি, হ্যাঁ। এইগুলো এই যে দেখুন বাংলা, এই যে আমি বলেছিলাম না, বাংলা সেমিস্টার 1-এ এই যে দেখুন এই যে চ্যাপ্টারগুলো, বেঙ্গলি SM মানে সেমিস্টার 1 চ্যাপ্টার, এবারে মানে প্রত্যেকটি কোর্স কোডের ইউনিট দেওয়া রয়েছে। বেঙ্গলি BNG মানে বেঙ্গলি সেমিস্টার 1, 2, হ্যাঁ। দ্বিতীয় পাঠ, প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ, তৃতীয় পাঠ, চতুর্থ পাঠ, পঞ্চম পাঠ, না পেজ, প্রথম পাঠ এই পিপি, এই যে প্রথম পাঠ, না পেজ নাম্বার দেওয়া হয়েছে, পেজ নাম্বার, বইয়ের পেজ নাম্বার, আমরা ওটাকে কোড আমরা ডিটেলস আমরা নিচে বলে দিয়েছি আর কি, ওটা 18 থেকে 26। এইভাবে দেখুন ক্রেডিট 4.5 এই যে ভাগ করে দিয়েছি প্রত্যেকটি চ্যাপ্টার, হ্যাঁ। এখানে এই থিওরিটিক্যাল ক্লাসে আমরা কত ক্রেডিট, 15 ঘন্টা পড়ালে পরে 1 ক্রেডিট, সেইভাবে তাহলে ক্রেডিট ডিস্ট্রিবিউশনটা হয়ে যাচ্ছে। এবারে দেখুন যখন ইনবিল্ড অ্যাসেসমেন্টে 20 থাকছে, আর আমি বললাম সেমিস্টার এন্ড এক্সামিনেশনে দেখুন 60, তাহলে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে কত কোশ্চেন থাকছে, 10 আমরা বলে দিচ্ছি, টোটাল 100 আমরা, হ্যাঁ, এটাকে আমরা বলে দিচ্ছি। সব সাবজেক্ট আমরা ক্লাস 3-তে দিয়েছি, শুধু এবারে করে দিন, এইটাকে দিয়ে দিন, সব আমি দিয়ে দিই, হ্যাঁ, এটাকে দিয়ে দিন। এই যে দেখুন এইগুলো বেঙ্গলি সেকেন্ড সেমিস্টার, হ্যাঁ। এবারে দেখুন, এবারে ইংরেজি আছে, এবারে কোন কোশ্চেন হবে আমরা বলে দিয়েছি, অবজেক্টিভ, ভেরিয়েবল, এই যে দেখুন কটা মার্কস অ্যালটেড ফর ইচ আইটেম, এই যে দেখুন সব বলে দিয়েছি। টোটাল মার্কস 60, টোটাল মার্কস আমরা বলে দিয়েছি কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের কোশ্চেন আসবে, হ্যাঁ। নেক্সট, এইভাবে এই যে দেখুন আমরা কোশ্চেন, হ্যাঁ, মডেল সিআরএলটি, এই যে ক্লাসে দেখুন এইটা, হ্যাঁ, এইটা আমরা বলে দিয়েছি, ঠিক। এটা দেখুন সব সাবজেক্টে আমরা বলে দিয়েছি, প্রজেক্ট ওয়ার্ক সব সাবজেক্টে আমরা করে দিয়েছি। এটা মুভ করে দিন, বইটার মধ্যে আছে, ঠিক আছে স্যার, আমরা দেখে নেব। ঠিক আছে, আচ্ছা এবার একটু অন্য প্রশ্ন করি। হ্যাঁ বলছি স্যার,
টেটের রেজাল্ট কবে বেরোতে পারে? সেটা বেরোবে। দেখুন, আমাদের কিছু কোর্টের বাধ্যবাধকতা আছে। আপনারা জানেন যে কিছু কোশ্চেন নিয়ে চ্যালেঞ্জ হয়েছে, সেগুলোতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট আসছে, বোর্ডেরও এক্সপার্ট থাকছেন, আমাদের দুটো বিশ্ববিদ্যালয়ের এক্সপার্ট থাকছেন, তারা আবার রিইভ্যালুয়েট করবেন। আমরা এটা দেখে নিতে চাইছি, কারণ একটা কমপ্লিট না হলে আরেকটা আমরা চলে গেলে পরে তাহলে লিগ্যাল কমপ্লিকেশনস তৈরি হতে পারে। অর্থাৎ আমরা কিন্তু এটা মানে স্বতঃপ্রণোদিতভাবে এটা ডিলে করছি নয়, আমরা রেডি আছি। আমাদের অনেক পরীক্ষার্থী তারা কোর্টে গেছেন, তাদের যে গ্রিভান্স, তাদের যে অভিযোগ, সেটা সত্যি কি মিথ্যে আমাদের এক্সপার্টরা ইভালুয়েট করবেন। করার পরে আমরা 2017, 2022 সেটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা এটাকে পাবলিশ করব। টেটের রেজাল্ট পাবলিশ করবেন 17-22 মানে বুঝলাম না। 17 না না, 2017 টেট নিয়েও অভিযোগ আছে, কারণ যারা অনেকেই অকৃতকার্য হয়েছেন তারা বলছেন যে টেটের কোশ্চেন ভুল আছে। হ্যাঁ, কিন্তু এটা যেহেতু বিচারাধীন বিষয়, আমি মন্তব্য করব না। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আমাদের সম্মানিত কলকাতা হাইকোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট, তারাও একটা মানে মহামান্য কলকাতা হাইকোর্টের যে রায় সেটাকেই বলেছেন মেনে নিতে। আমরা মেনে নিয়ে আমরা যে কমিটিগুলো সম্মানিত কোর্ট তৈরি করেছেন তারা বসবেন, পর্যালোচনা করবেন, কোশ্চেন ভুল আছে কি ঠিক আছে তারা দেখবেন, তারপরে আমরা সিদ্ধান্ত জানাব। মানে আপাতত 2017, 2022 অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আপনারা এই লাস্ট যে টেট নিয়েছেন তার এটা আমি বলবো, আমরা আইনি পরামর্শ নিচ্ছিলাম আমরা, কিন্তু এটাকে কমপ্লিট না করে যদি আমরা করে দিই আইনি জটিলতা বাড়বে। মানে 17 আর 22 যতক্ষণ জটিলতা নাম দিচ্ছে 23 রেজাল্ট বেরোচ্ছে। হ্যাঁ, আমি একটু শেষ করছি এইভাবে বলে যে আমি আবারও আমরা একটা সাহসী পদক্ষেপ নিচ্ছি। আমি আমাদের সম্মানিত মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী অধ্যাপক ব্রাত্য বাসুজি এবং আমাদের যে প্রিন্সিপাল সেক্রেটারি, আমাদের আছেন যে সেক্রেটারি বিদ্যালয় শিক্ষা বিভাগ এবং প্রকল্প অধিকর্তা, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের যে সমগ্র শিক্ষা কর্মকাণ্ড তার প্রজেক্ট অধিকর্তা এবং আমাদের যে কমিশনার, আর আছেন আমাদের অ্যাডিশনাল সেক্রেটারি বিদ্যালয় শিক্ষা বিভাগের এলিমেন্টারি এডুকেশন ডিপার্টমেন্টে, সবাইকে আমি ধন্যবাদ দিচ্ছি। তারা আমাদের এই কার্যক্রম, যে আমরা বলছি যে পাঠ্যক্রম, নতুন পাঠ্যক্রম কাঠামো শুরু করার যে অনুমোদন দিয়েছেন, আমি পর্ষদের পক্ষ থেকে তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা আমাদের আমন্ত্রণে এসেছেন। আপনাদের সবাইকে আমি আবারও ধন্যবাদ জানাই এবং নতুন বছরে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করেছে, দুর্নীতির যে অভিযোগ, সেখানে বলা হচ্ছে যে অনেকে জড়িত, এই বিষয়টা নিয়ে না, এই অংশে আমি এটা বলতে চাইছি না, এটা একটু অন্য এপিসোড। হ্যাঁ, যেহেতু ওই ব্যাপারটা বর্তমানে বিচারাধীন হাইকোর্টের, আমি আপনাদের সামনে এটা আমার বলাটা সমীচীন হবে না। ঠিক আছে, ওকে, ক্লোজ, ঠিক আছে, ওকে।